সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির। সনদের আইনি ভিত্তির পর নির্বাচনের পক্ষে জামাত। এনসিপি চায় গণপরিষদ। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলি। সংবিধানের ন্যাচার ক্যারেক্টার একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্মের আশা। স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর। ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। 513 কোটি টাকা লোপাটের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মালয়েশিয়াগামী কর্মীদের 1200 কোটি টাকা আত্মসাৎ। 13 এজেন্সির বিরুদ্ধে মামলা। সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন, আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। জামায়াত বলছে, জুলাই সনদের আইনি ভিত্তির পরেই নির্বাচন করতে হবে। আর এনসিপি বলছে, মৌলিক সংস্কার টেকসই হতে পারে কেবল গণপরিষদ ভোটে। অন্যদিকে উপদেষ্টা বলেছেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। বাংলাদেশের ইতিহাসের একটি সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা 3টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার শুরুতে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ পরে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। মূলত মাননীয় প্রধান বৈঠক শেষে জামায়াত জানাই, সব সংস্কারই সম্ভব হবে যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়। কেউ না মানলে তাদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব দলটির। আর এনসিপি জানায়, মৌলিক সংস্কার শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই টেকসই করা সম্ভব। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয়, সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মতপার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন কোনোভাবেই যাতে অনিশ্চিত হয়ে না যায়। বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আইনি পন্থায়। প্রয়োজনে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার প্রস্তাব নেতাদের। মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। যে অঙ্গীকার নামায় আমাদের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নেতা লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে বসে একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল ও দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন বাবর।
দীর্ঘ প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এই খবরে মন্ত্রণালয়ের করিডোরে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। টানা 2 ঘণ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে চলে বৈঠক। জানা গেছে এ সময়ে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, সচিব নাসিমুল গনি ও তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা। বৈঠক থেকে একসঙ্গে বের হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মূলত পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সঙ্গে ছিল রাষ্ট্রীয় 2-1টি বিষয়। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি। শুধুই কি পারিবারিক বিষয় নিয়েই সীমাবদ্ধ ছিল 2 ঘণ্টার আলোচনা? বিএনপি নেতা বাবর জানান, গণমাধ্যমে প্রকাশিত একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিষয়টি অবহিত করেছেন তিনি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসালাম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। সাংবাদিকদের প্রশ্ন ছিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে বাবর জানান, আলোচনা হয়েছে, শিগগিরই দেশে ফিরবেন তিনি। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের বিষয়েও কথা হয়েছে বলে জানান বাবর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইসিটি মন্ত্রণালয়ের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এদিকে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে প্রায় 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রাজধানীর ফকিরাপুলের আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে 135 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ। এমন একাধিক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 13টি এজেন্সি অতিরিক্ত প্রায় 1200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। সরকার কর্তৃক নির্ধারিত ফি ছিল ৭৮,৯৯০ টাকা। এর বাইরেও তারা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয় খাতগুলোতে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করেই প্রকল্পের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সহযোগী হিসাবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও 16 জন কর্মকর্তার নাম এসেছে। এরই মধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনও বাকি রয়েছে এবং এগুলি শেষ হলেই যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে। দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে 8,000 কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। যাচাই বাছাই কমিটিতে মাত্রই প্রেরণ করা হয়েছে, তারা এই বিষয়টি পর্যালোচনা করবেন। এছাড়া দুদকের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে 1 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, তাদের হাতে অকাট্য তথ্য প্রমাণ আছে, যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। এদিকে কুষ্টিয়ার 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন আরও 7 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হলো জুলাই-আগস্টের আলোচিত এ মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। মরদেহ পোড়ানোর ভিডিও দেখানো হয় আদালতে। চিফ প্রসিকিউটর বলেন যে তথ্য প্রমাণ হাতে আছে, তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব।
শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না। তাজুল ইসলাম বলেন, এ ধরনের বিতর্ক তোলা অহেতুক। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও না। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়া আরও কয়েকটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। সময় গেলে সাধন হবে না। বৃষ্টি স্নাত দিনে শহীদ মিনারে লালন কন্যা ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জানাজা। কুষ্টিয়ায় বাবার কবরে দাফন। ডাকসুর ফলের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা তা নিয়ে ভিন্নমত রয়েছে বিএনপি আর জামায়াতের। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আশাবাদী জামায়াত নেতারা। বলছেন, ডাকসুর প্রভাব যে জাতীয় নির্বাচনেও পড়ে তার বড় নজির 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় ও 91-এ বিএনপির সরকার গঠন, যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও। তবে বিএনপি নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদের ফলাফল তেমন প্রভাব ফেলবে না সামগ্রিক রাজনীতিতে। দেখব ফারুক ভাইয়ের অভিনয় রিপোর্ট। অর্ধযুগ পর গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে নানা পর্যালোচনা বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে। এবারের নির্বাচনে ডাকসুতে কেবল প্রথমবারের মতো জয়ই নয়, সব মহলকে চমকে দিয়ে 28 পদের 23টিতে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত প্যানেল। এমনকি হল সংসদ নির্বাচনেও স্বতন্ত্রদের যে জয় জয়কার, সেখানেও ছিল শিবিরের সমর্থন। 2 দিন বাদে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও 25 পদের মধ্যে জিএস এজিএস সহ 20টিতে নিরঙ্কুশ জয় পায় শিবির। বিপরীতে 2 কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পদেই ছাত্রদলের জয় না পাওয়া অবাক করে নানা মহলকে। দেশের গুরুত্বপূর্ণ 2 বিশ্ববিদ্যালয়ে নিজেদের ছাত্র সংগঠনের সাফল্যে আগামী নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার আশায় জামায়াত। আমরা আশা করছি আগামী দিনের নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও কারচুপি প্রশাসনের পক্ষপাত সহ ডাকসুতে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল। জাতীয় রাজনীতিতে এসব নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জামায়াতের বিপরীত অবস্থানে ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপি। আমরা মনে করি যে জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম। সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের কোনো এই ধরনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা এটা আমার মনে হয় না। বিএনপি নেতারা মনে করেন, বর্তমান বাস্তবতায় জাতীয় রাজনীতি আর ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের সমীকরণে রয়েছে নানা তফাৎ। এটা যারা রাজনীতি করে তারাই বুঝতে পারে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন। ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে 16 জন লড়বেন। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। ডাকসু জাকসুর পর এবার রাকসু ও চাকসু বাস্তবায়নের পথে। ক্যাম্পাসের প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সর্বত্র নির্বাচনী আমেজ। দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। রাকসুতে 247 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। মোট ভোটার 28,905 জন। আমরা একটা শঙ্কায় রয়েছি যে আসলে নির্বাচন কমিশন আদৌ সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবে কিনা। এখন পর্যন্ত পরিবেশ তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে পরিবেশ কেমন যাবে আর কেমন নির্বাচন হবে। লটারির মাধ্যমে আমরা ব্যালট নির্ধারণ করব, মানে নামের সিরিয়াল নির্ধারণ করব এবং তারপরেই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 27,634 জন। এদিকে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারো ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছি, আর আমার নির্বাচনী ইশতেহারগুলো আমি সামনে হয়তো আমার ফেসবুকে বা সব জায়গায় বলবো। প্রশাসনের কাছে আমাদের দাবি নির্বাচন স্বচ্ছতা যাতে বজায় থাকে। ক্যাম্পাসের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, পরিবেশগত যে বিষয়টি রয়েছে, যা ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আমাদের যেই দিনটা দুর্দান্ত কেটেছে, আমাদের মনে হয় যে ইনশাল্লাহ খুব ভালো একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। এদিকে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে বাক্স নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ভারতের আসামে রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.9। রোববার বিকেলে 5:11 কম্পন অনুভূত হয়। এ সময় বিভিন্ন অঞ্চলে অফিস আদালত থেকে মানুষ বেরিয়ে আসেন। কেউ কেউ ভবনের ভেতরে নিরাপদ আশ্রয় নেন। বাংলাদেশ সহ ভারত, নেপাল, ভুটান, চীন ও মিয়ানমারেও একই সময়ে অনুভূত হয় ভূমিকম্প। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে দুদেশের চলতি মাসেই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে আজ ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বিকেলে সচিবালয় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপ কমতে পারে। বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ঘাটতির নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে, তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তড়িঘড়ি করে নতুন টেলিকম নীতিমালা অনুমোদন দিয়ে মোবাইল অপারেটরদের হাতে পুরো ব্যবসা তুলে দিচ্ছে সরকার। এমন অভিযোগ আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইএসপি অপারেটরদের। রোববার রাজধানীতে এক কর্মশালায় এই অভিযোগ তোলেন তারা। দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা না দিলে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন 4 সংগঠন। টেলিযোগাযোগ খাতের অংশীজনদের নানা দাবি দেওয়ার মধ্যেই গত 4 সেপ্টেম্বর আলোচিত টেলিকম নীতিমালার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। নতুন নীতিমালায় 2027 সালের পর থাকছে না আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে 13 কোটির বেশি গ্রাহককে ইন্টারনেট যোগান দেয়া 34টি আইআইজি অপারেটরও। এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। এমন প্রেক্ষাপটে রোববার রাজধানীতে টিআরএনবি আয়োজিত কর্মশালায় নতুন নীতিমালা বাস্তবায়নের আগে দেশীয় অংশীজনদের সঙ্গে সরকারকে আবারও আলোচনায় বসার আহ্বান জানায় আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইএসপি এই 4 সংগঠন। আমরা যেটা ন্যায্য দাবি করছি, যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। এ সময় জানানো হয় গত 8 বছরে সরকারকে 1100 কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে আইআইজি অপারেটররা। আয়ের ওপর 40 থেকে 50% পর্যন্ত রাজস্ব ভাগাভাগি বাবদ বছরে 280 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে দেয় আইসিএক্স সেবাদাতারা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। যে ট্রাফিকটা আমি আনছি সেটা আইসিএক্স দেখছে, সেটা এএনএস দেখছে, সেটা বিটিআরসি দেখছে, এমনকি বাংলাদেশ ব্যাংকও সেই রেমিটেন্সের উপরে ট্র্যাক করছে। এই যে সকল মন্তব্যগুলো উনি করেছেন, এগুলো শুধুমাত্র মিথ্যাচার না, তা এই ধরনের প্রকাশ্য মিথ্যাচারের মন্তব্য তার বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে মানহানির মামলা দায়েরের যোগ্য আসলে। এদিকে দেশীয় উদ্যোক্তাদের আপত্তি থাকলেও নতুন নীতিমালা টেলিকম খাতে একক নিয়ন্ত্রণ ও দৌরাত্ম্য কমিয়ে সুলভে মানসম্মত সেবা নিশ্চিত করবে বলে মনে করছে সরকার। সাংবিধানিক অধিকারের পরিপন্থী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি স্নাত দিনের সর্বসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন লালন কন্যা ফরিদা পারভীন।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ শেষ শ্রদ্ধা জানান ভক্ত, স্বজন, সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। রাতে দ্বিতীয় জানাজা শেষে কুষ্টিয়ায় বাবার কবরে চিরনিদ্রা শায়িত হন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। নিয়াজ শুভ রিপোর্ট। তিনি চলে গেলেন, রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন। লালন কন্যার চিরবিদায়ে প্রকৃতিরও যেন মন খারাপ। সকালের বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করে প্রিয় এই শিল্পীকে চিরবিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন এক গানের পাখি। বলতে কষ্ট লাগছে যে উনি আজকে আমাদের মাঝে নেই। আমার ছোটবেলা থেকে যখন আমি গান শিখেছি, বুঝতে শিখেছি, এই মানুষটার গান শুনেই আমি কিন্তু গানের জগতে এসেছি। আমি তার একজন অতি নগণ্য শিষ্য হিসেবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব। তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা এই দুঃখকে যেন আপন করে নিয়ে ভুলতে পারে এবং শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে পারে। মাকে হারিয়ে সন্তানদের কান্না যেন বাদ মানছে না। তার হঠাৎ চলে যাওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছেন অচিন পাখির সন্তানেরা। আমরা সব হারিয়ে ফেলেছি। লালন সাহেবের যত গান আছে উনি এত সুন্দর করে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মা হারা হলাম, এতিম হলাম। আমরা শেষ বিদায় দিলাম, কিন্তু অন্তরে সবসময় উনি থাকবে। উনার শেষ আসলে বলে কিছু নাই। সবাই দেশবাসী দোয়া করবেন তার জন্য। শেষ ইচ্ছা তার অচিন পাখি সঙ্গীত একাডেমি, এইটাই তার শেষ ইচ্ছা ছিল। তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম, আজকে তো ফরিদা পারভিনের নামই ভুলে যাবে বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা করলাম, বিদায় দিলাম, এই তো। কিন্তু ওনাকে নিয়ে এগুলো আসলে অনেককে আমরা হারিয়েছি। যাওয়ার সময় অনেক ভালো ভালো কথা বলি যে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, আমরা অমুক হারাই দিলাম, তাহলে বেঁচে থাকাকালীন কী করেছিলাম, এই শব্দগুলো চয়ন করা উচিত আমাদের কাছে মনে হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয় লালন সম্রাজ্ঞীর। এরপর গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভিন। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।